সমাজে টিকে থাকতে হলে আপনাকে হতে হবে শক্ত। আপনি যত নরম হবেন, মানুষ আপনাকে তত পেয়ে বসবে, তত মাথায় চড়ে বসবে। নরম মনের মানুষেরা সহজেই ঠকে যায়, কারণ তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করতে পারে, কিন্তু মানুষ তাদের আবেগ নিয়ে খেলে। লক্ষ্য করলে দেখবেন যে মানুষগুলো স্ট্রেট ফরওয়ার্ড, প্রতিবাদী, নিজের উপর অন্যায় সহ্য করে না বা অন্যের উপরে অন্যায় সহ্য করে না, তাদের সাথে কেউ লাগতে গেলে কমপক্ষে 10 বার চিন্তা করে, কারণ তারা জানে যে এর সাথে পারা যাবে না। একে কিছু বলতে গেলে এ তো মুখের উপর অপমান করে দিবে। কিন্তু যারা দেখবেন শান্ত স্বভাবের, যে যাই বলে যাক কিছুই বলে না, কোনো প্রতিবাদ করে না, চুপচাপ সহ্য করে নেয়, তাদেরকেই মানুষ বেশি আঘাত করে, তাদেরকে দুর্বল মনে করে। পরবর্তীতে আবার কোনো কথা শুনতে তারা দ্বিতীয়বার চিন্তা করে না। গ্রামের দিকে পুকুর পাড়ে কিছু নরম কাদামাটি থাকে, যার উপর পা রাখলে গর্ত হয়ে যায়। বাচ্চারা খেলার ছলে সেটাই চটকাতে থাকে, যত চটকায় তত গর্ত হয়, তবুও তারা সেটা চটকাতেই থাকে। জীবনটাও এরকম, আপনি যত নরম হবেন, মানুষ আপনাকে তত চটকাবে, ঠিক ওই নরম কাদামাটির মতন। দয়ালু আর নরম মনের মানুষ হওয়া ভালো, কিন্তু আত্মমর্যাদাও থাকতে হবে। নিজের সম্মানটা ধরে রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। তাই কখনো কখনো কিছু মানুষকে উত্তর দেওয়াটা জরুরি, কিছু কথার প্রতিবাদ করা জরুরি হয়ে পড়ে। কখনো কখনো যে যেমন, তার সাথে ঠিক তেমনটাই করতে হয়। আর কারোর জন্য হোক না হোক, নিজের উপর অন্যায়টা কখনোই সহ্য করবেন না। অন্যের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। স্পষ্টভাষী হতে হবে, প্রতিবাদী হতে হবে। আমার কথাগুলো অনেকেরই পছন্দ হবে, কারণ আমি যতদিন সয়ে যাব ততদিনই সবার পছন্দের তালিকায় থাকবো। যখনই উত্তর দেওয়া শুরু করব, যখনই প্রতিবাদ করা শুরু করব, তখনই তাদের পছন্দের তালিকা থেকে বাদ পড়ে যাব। তখন আর আমাকে ভালো লাগবে না। কার কাছে ভালো থাকলাম, কার কাছে খারাপ থাকলাম, তাতে আমার আর কিছু যায় আসে না, কারণ আমি এখন নিজেকে গুরুত্ব দিতে শিখেছি। দিন শেষে নিজেকে ভালোবাসাটাই দরকার, কারণ আপনিই আপনার একাকিত্বের সঙ্গে। যাই হোক, অনেক গভীর গভীর কথাবার্তা বলে ফেললাম। রোজার সময়গুলো কেমন কাটছে আপনাদের? আমার সময় তো জানি কিভাবে পার হয়ে যায় আমি নিজেও বুঝি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে। তারপর গেলাম মেয়ের জন্য ডিম দিয়ে পাউরুটি ভাজতে, কিন্তু সব রেডি করে নিয়ে দেখি গ্যাস নেই। এই হুটহাট করে গ্যাস চলে যাওয়াটা সত্যিই খুব বিরক্তিকর লাগে। তারপর আর কি করার, মেয়েকে দিলাম বিস্কিট খেতে। সেই ফাঁকে বাসার অন্যান্য কাজগুলো সেরে নিলাম। কাপড় চোপড় ধুয়ে নিলাম, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিলাম। আমার ছোট বাচ্চা, বারবার করে ঘর মুছতে হয়। তারপরে এসে দেখলাম গ্যাস চলে এসেছে। মেয়েকে ডিম দিয়ে পাউরুটি ভেজে দিলাম। তেমন কিছু একদমই খেতে চায় না, এক পিস পাউরুটি খেয়েছে, তাও পুরোটা না। খাওয়া দাওয়া নিয়ে আমি খুবই সমস্যায় ভুগি। আজকে রান্নার জন্য নিয়েছি লইট্টা মাছ। এই মাছটা অনেকেই চিনবে না, কারণ অনেক জেলাতে এটা পাওয়া যায়। এই মাছটা আমার খুব পছন্দের। মাছটা আমি কেটে নিয়েছি, তারপর ভালোভাবে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। রান্নাটা করব আরো পরে, কারণ এটা রাতে খাওয়ার জন্য আর সেহরির জন্য রান্না করব। তারপর দুপুর হয়ে গিয়েছে, মেয়েকে গোসল করিয়ে ভাত খেতে দিয়েছি। ও আমার হাত দিয়ে একটুও খাবার মুখে নেবে না, সবসময় একা একা খেতে চাইবে, কিন্তু খাবে না, এরকম খেলা করবে। তারপর একটা সময় রেখে দিয়ে উঠে পড়ে। এই যে খাওয়ার ভয়ে এখানে লুকিয়ে বসে আছে। অনেকক্ষণ ওর পিছনে ছোটাছুটি করেও খাওয়ানো গেল না, তারপর ঘুমিয়ে পড়লো। এই ফাঁকে আমি গোসল সেরে নামাজটা পড়ে নিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। কিছুক্ষণ পরে আবার আমার মেয়ে উঠে গেছে। মা মেয়ে মিলে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। এরপর চলে গেলাম রান্নার জন্য গোছগাছ করতে। সবকিছুর জন্য কাটাকুটি আমি আগেই করে রাখি, সব একসাথে রেডি করে তারপর রান্না শুরু করি। আজকে আরো রান্না করব শুটকি। এটা হলো চেউয়া মাছের শুটকি। আমার শ্বশুর বাড়ির দিকে এটাকে চেউয়া মাছই বলা হয়। চেউয়া মাছ কিনে শুটকি বানিয়ে তারপর আমার শাশুড়ি আমাদের জন্য পাঠিয়েছেন। উনি অসুস্থ, তারপরেও আমাদের জন্য এটা সেটা পাঠিয়েছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। শুটকিগুলো মাথা ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপর গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর চলে এলাম রান্না করতে। প্রথমে লইট্টা মাছটা রান্না করে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে, রসুন দিয়ে, মশলাপাতি সব দিয়ে একটু কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিই। এই মাছ রান্না করতে পানির প্রয়োজন হয় না, কারণ মাছ থেকে অনেকটা পানি বের হয়ে যায়। তারপর টমেটো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিই। এই যে দেখেন মাছ থেকে কতটা পানি বের হয়েছে, এই পানিতে রান্নাটা হয়ে যাবে। লইট্টা মাছটা রান্না হয়ে গেছে। এরপর আমি শুটকিটা রান্না করবো। বেশি করে পেঁয়াজ দিলাম, রসুন বাড়িয়ে দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করলে শুটকিটা হয়তো ভালো লাগে বেশি। আমি নিজে শুটকি খাই না, আমি কোনো শুটকিই খাই না, কিন্তু যারা শুটকি লাভাররা আছেন তাদের কাছে এভাবে রান্না করলে এটা ভালো লাগে। শুটকি জিনিসটা নাকি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আমি শুটকি রান্না করছি আমার শ্বশুরের জন্য আর আমার হাজবেন্ডের জন্য। শুটকি রান্না হয়ে গেছে, ততক্ষণে আবার আসরের আজান দিয়ে দিয়েছে। ইফতারে বেগুনি ভাজার জন্য আমি বেসনটা রেডি করে রেখে তারপর নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে চলে আসলাম। এবার ইফতার রেডি করার, পেঁয়াজ ও ডালটা রেডি করে নিয়ে ভাজতে চলে এলাম। এক চুলায় ইফতারটা রেডি করছি, আরেক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। এটা জ্বালাতন করছিল, তাই ওকে একটা চিপস দিয়ে বসিয়ে দিলাম। ইফতার গুলো ভাজা শেষ, তারপর আমি চুলায় ডাল বসিয়ে দিয়েছি। তারপর রান্নাঘরটা সব পরিষ্কার করে ফেললাম। ইফতারের জন্য সবকিছু রেডি করে গুছিয়ে নিলাম। আজানের সময় হয়ে গেছে, সবাই ইফতার করে নিলাম। ততক্ষণে ডালটাও হয়ে গেছে। এরপর ইফতারের পর আমাদের সব মেয়েদের যে একটা কাজ, অনেকগুলো থালা বাসন জমে গেছিল, সেগুলো ধুয়ে নিলাম। এই তো কাজ শেষ। এর অনেকক্ষণ পরে আবার চালতা মাখিয়েছিলাম। ইফতারের পর একটু টক ঝাল জিনিস ভালোই লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। অনেক বকবক করলাম, অনেক কথা। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।